শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অননা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ হার্নিয়া সার্জারি এবং সার্জারি পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং এসএমএসের জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হার্নিয়া সার্জারি এবং সার্জারি পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের কলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে, আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য মাছরাঙা টেলিভিশনকে ধন্যবাদ। স্যার, প্রথমে একটু জানতে চাই হার্নিয়া বলতে আমরা কি বুঝি এবং মেল এবং ফিমেল কাদের ক্ষেত্রে কোন হার্নিয়াটা বেশি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। যে হার্নিয়া, আমরা তো একটু আগে তথ্যচিত্র দেখলাম। তো বেসিক্যালি হার্নিয়াটা হলো যে আমরা যেটা কমন হার্নিয়া, আমাদের যে পেটের বা দেহের যে আবরণ থাকে, তো এই আবরণের কোথাও দুর্বলতা তৈরি হয়। তো আবরণগুলো আপনি জানেন যে আমাদের দেহের আবরণের মধ্যে সবার বাইরে থাকে হলো চামড়া থাকে বা স্কিন, এবং তারপরে চর্বি থাকে, তারপরে মাংসপেশি এবং অন্যান্য পর্দা থাকে। তো দেখা যায় এর কোনো একটা জায়গায় যদি কোনো দুর্বলতা বা ডিফেক্ট তৈরি হয়, তাহলে পেটের ভিতরের যে ইন্টেস্টাইন আমরা বলি, নাড়ি ভুঁড়ি চর্বি, এইগুলা ওই দুর্বল জায়গা দিয়ে বের হয়ে চামড়ার নিচে চলে আসে। খুব সহজ করে বললে এটাই হার্নিয়া। তো হার্নিয়া হলে কি হয়, আসলে কি দেখে বুঝে? যে দেখা যায় যে শরীরের হঠাৎ করেই কোথাও কোনো একটা আচমকা একটা ফোলা জায়গা দেখা যায়, একটা বাল যে আমরা বলি যে ফুলে গেছে কোনো একটা জায়গা, বাট এটা ক্ষণস্থায়ী। যে যখন কাশি দিল, শরীরের যখন চাপ, মানে পেটের ভিতরের চাপ যখন বাড়লো, তখন এটা ফুলে আসে। কিন্তু আবার যখন রেস্ট নেয় বা এটাতে হাতে একটু চাপ দিলে এটা ভিতরে চলে যায়। সো দিস ইজ মানে রিমার্কেবল যে হার্নিয়া ডায়াগনোসিস করার জন্য যদি কারো এইরকম যে ফুলা আসে আবার এটা চলে যায়, ধরে নিতে হবে যে এটা হার্নিয়া, এবং অবশ্যই তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই হার্নিয়ার প্রকারভেদ সম্পর্কে। হার্নিয়ার আসলে প্রকারভেদ বিভিন্নভাবে আমরা করি। তো একটা হলো আপনি একটু আগে বলতেছিলেন যে ছেলেদের এবং মেয়েদের কোন ধরনের হার্নিয়া বেশি হয়। সাধারণত ছেলেদের আমরা বলি যে গ্রোয়েন বা যে কুচকি, যেটা যেখানে আমাদের পেটের সাথে আমাদের যে ওই যে পায়ের যে অংশটা, সে যে উরুর যে অংশটা সে মিলে গেছে, গ্রোয়েনের যে জায়গাটা, ওইখানে ছেলেদের হার্নিয়া হয়। এগুলাকে আমরা বলি ইনগুইনাল হার্নিয়া। এইগুলা ছেলেদের বেশি। আর মেয়েদের যেটা হলো যে সাধারণত পেটের যেগুলো নাভির বা নাভির আশেপাশের যেগুলো হার্নিয়াগুলো, এইগুলা মেয়েদের তুলনামূলক ছেলেদের চেয়ে বেশি। বাট যে কোনো ধরনের হার্নিয়া ছেলে বা মেয়ে যে কারো হতে পারে, এবং বাচ্চাদেরও হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো স্যার মেলদের আর ফিমেলদের কোনটা কমন সেটা বললেন, এছাড়া আর কি কি হার্নিয়া আছে? আরও অনেক ধরনের হার্নিয়াটাকে আপনি একটু আগে বলছিলেন যে হার্নিয়ার প্রকারভেদ। একটা হলো আমরা লোকেশন অনুযায়ী বলি যে কোন জায়গার হার্নিয়া, যেমন নাভির হার্নিয়া আমরা বললাম গ্রোয়েন বা ইনগুইনাল হার্নিয়া আমরা বললাম। তারপরে আমার বিভিন্ন জায়গায় আমরা অপারেশন পরবর্তী হার্নিয়া, যে জায়গায় আগে অপারেশন হয়েছে সেই জায়গাটা একটা দুর্বল থাকে, তো ওই জায়গা দিয়ে হার্নিয়া, এগুলো আমরা বলি পোস্ট অপারেটিভ হার্নিয়া বলি। আবার পেটের ভিতরের কিছু হার্নিয়া আছে, এর মধ্যে একটা কমন হার্নিয়া হলো হায়াটাল হার্নিয়া। সো হায়াটাল হার্নিয়া হলে রুগী আমাদের দেশের রুগীরা কিন্তু প্রায়ই আপনার বলে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, যে আমি খেলে হজম হয় না, খাওয়ার পরে ডিসকমফোর্ট লাগে। যাদের হায়াটাল হার্নিয়া থাকে তাদের কিন্তু এই ধরনের কমপ্লেইন থাকতে পারে, কিন্তু এটা বাইরে থেকে দেখার কোনো উপায় নেই। এরকম কোনো সিমটম থাকলে যদি আপনার চিকিৎসক সাসপেক্ট করে যে এরকম আপনার থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে উনি পরীক্ষা নিরীক্ষা করে এটা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন। স্যার, আপনি বলছিলেন যে লোকেশন ওয়াইজ হার্নিয়াগুলো বিভিন্ন রকম। স্যার, যদি ইনগুইনাল হার্নিয়া বা যদি আমরা ফিমোরাল হার্নিয়ার কথা চিন্তা করি, এক্ষেত্রে আসলে কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে রোগী সাধারণত আসবে? ভালো কথা বলেছেন। যে ইনগুইনাল হার্নিয়া যেটা হলো যে আমরা বলেছি যে গ্রোয়েন, হ্যাঁ, যেটা হলো যে উরু এবং পেটের যে সন্ধিস্থল সেই জায়গায়, তো এটা সাধারণত ছেলেদের বেশি হয়। তো এখানে দেখা যায় যে তার এরকম এই জায়গায় একটা কাশি দিলে ফুলে যায়, বা কিছু ডিসকমফোর্ট, অনেকে হলো যে কাশি দিয়ে খুব বেশি কিন্তু কোনো ধরনের ডিসকমফোর্ট বা কেউ পেইন অনুভব করে। তো এরকম যদি থাকে
তাহলে চিন্তা করতে হবে যে তার এরকম। তাইলে অবশ্যই যদি উনি ওনার চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে চিকিৎসক হার্নিয়া ডায়াগনোসিস খুব ইজি, দেখেই বলে দিতে পারবে যে আপনার হার্নিয়া আছে। যদি কোনো ক্ষেত্রে কনফিউশন থাকে তাহলে তখন আপনার পরীক্ষা নিরীক্ষা বা ইমেজিং আমরা যেটা বলি সেটার সহযোগিতা নেওয়া যায়। আচ্ছা, স্যার যদি ফিমোরাল হার্নিয়ার কথা একটু জিজ্ঞাসা করি। ফিমোরাল হার্নিয়াটা কি? ফিমোরাল হার্নিয়াটা আসলে এটা খুব কমন হার্নিয়া না, এবং এটা ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়। তো এই হার্নিয়াটা হলে অনেক সময় দেখা যায় যে মেয়েদের এইখানেও, যে গ্রোইনের এইখানে অনেক সময় একটা বাল্জ বা ফুলা আসে। বাট ফিমোরাল হার্নিয়াটা কিন্তু সাধারণত ডায়াগনোসিস হয় কমপ্লিকেশন তৈরি হলে। এর আগে ডায়াগনোসিস অনেক সময়ই হয় না, কারণ এটা রুগীও বুঝতে পারে না, ইভেন চিকিৎসকের জন্য অনেক সময় বোঝা যায় না। তো ফিমোরাল হার্নিয়াটা এটা কমপ্লিকেশন তৈরি করে বেশি, এবং দেখা যায় যে রুগী যখন আসে তখন অলরেডি এই ফিমোরাল হার্নিয়াটা দেখা যায় যে হার্নিয়াটা জাস্ট লাইক এটা একটা ট্র্যাপের মতো, যে যেই ডিফেক্ট দিয়ে এটা আসা যাওয়া করতো সেই ডিফেক্টের মধ্যে এটা আটকায় গেছে। তখন রোগীর যেই পেইন হয়েছে, সোয়েলিং, ফুলে গেছে, ব্যথা হয়েছে, অথবা কোনো একটা অংশ নেক্রোসিস বা ইনফেকশন হয়ে গেছে, তখন আসলে আলটিমেটলি তখন গিয়ে অপারেশনের সময় গিয়ে ডায়াগনোসিস। অনেক ফিমোরাল হার্নিয়া ডায়াগনোসিস হয়েছে তার অপারেশন করার সময় গিয়ে ডায়াগনোসিস। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে প্রেগন্যান্সির সাথে হার্নিয়ার কি কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা? আচ্ছা, এটা একটা মানে কমন একটা প্রশ্ন আপনি করেছেন, যে প্রেগনেন্সির সাথে যেটা সম্পর্কিত হলো, যে প্রেগনেন্সির সময় কি হয়, এমনিতেই দেখা যায় যে ইউটেরাস বা জরায়ুর আকার আয়তনটা বাড়তে থাকে এবং কিছু হরমোনাল চেঞ্জ থাকে বডিতে। তো তখন দেখা যায় যে মাংসপেশিগুলো রিল্যাক্স থাকে, যেহেতু পেটে, তখন দেখা যায় যে মাংসপেশিগুলো একটা উইকনেস একটা তৈরি হয়, এবং এটার কারণে কারো যদি আগে থেকে যদি কোনো উইকনেস যদি থাকে তাহলে সেখান থেকে তার হার্নিয়া হতে পারে। বাট প্রেগনেন্সির পরবর্তী যেটা হয়, এটা হার্নিয়ার চেয়ে বেশি যেটা হয়, এটাকে আমরা হার্নিয়া বলি না, এটার বলে ডাইভারিকেশন অফ রেকটাই বলে একটা আমরা ডায়াগনোসিস করি, একটা অসুস্থতা আমরা ডায়াগনোসিস করি। সেটা হলো যে মাংসপেশিগুলো সাধারণত যেটা প্যারালাল মিড লাইনে দুইটা মাংসপেশি থাকে, এগুলো একটু দূরে সরে যায়। তো দূরে সরে গেলে সবসময় ইভেন প্রেগনেন্সির পরেও মানে ওই প্রেগনেন্ট লেডিকে মনে হয় যে ওনার মনে হয় প্রেগনেন্সি আছে, ইভেন আফটার ফিউ ইয়ার্স আফটার মানে প্রেগনেন্সি আপনার মনে হয় যে পেটের মধ্যে এরকম ফোলা। এবং উনি এসে রুগী এসে কমপ্লেন করে, বলে যে স্যার আমার তো বাচ্চা হয়েছে 3 বছর আগে, কিন্তু সবাই বলে যে এখনও তোমার পেটে কি বাচ্চা আছে নাকি, মানে এরকম একটা বাল্জ হয়ে যায়। যখনই উনি কাশি দেয়, কোনো ঝুঁকে কোনো কাজ করে, পেটটা এরকম ফুলে বড় হয়ে যায়। এটা হলো যে তার প্রেগনেন্সির সময় যে মাংসপেশিগুলো, পেটের মাংসপেশিগুলো, এইগুলা শিথিল হয়ে গেছে, এগুলা দুর্বল হয়ে গেছে। এটা খুব কমন, কিন্তু এটা খুব কমন। আমি জানি যে আমাদের অনেক পেশেন্ট যারা আছে, রোগীরা এটা সম্পর্কে সচেতন না, ইভেন এই সচেতনতা খুবই কম, এবং অনেক সময় অনেক 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 চিকিৎসক এটাকে হার্নিয়া বলে ডায়াগনোসিস করে দেন। এটা অ্যাকচুয়ালি দিস ইজ নট হার্নিয়া। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে, আপনি স্যার আম্বিলিকাল হার্নিয়ার কথা বলছিলেন, এই ক্ষেত্রে সাধারণত কি কি সিমটম হতে পারে? আম্বিলিকাল হার্নিয়া মানে নাভির হার্নিয়া। তো নাভি এবং নাভির চারপাশে আমরা আম্বিলিকাল হার্নিয়া বলি অথবা প্যারা আম্বিলিকাল হার্নিয়া বলি। নাভি অথবা নাভির চারপাশে একই রকম। হার্নিয়া মানেই হলো বাল্জ, হার্নিয়া মানেই হলো স্ফীতি। সো হার্নিয়া যেখানে, সেখানে একটা অংশ, শরীরের একটা অংশ ফুলে উঠবে। তবে এই আম্বিলিকাল হার্নিয়া যেগুলো, এগুলো তো অনেক সময় ডিফেক্টটা খুব ছোট থাকে, থাকার কারণে ভিতর থেকে পেটের চর্বি বাইরে বের হয়ে আসে, এবং দেখা যায় যে ওইখানে একটা বাল্জ পার্মানেন্ট থাকে। বাট রুগী অনেক সময় মনে করে এটা স্বাভাবিক, এবং স্বাভাবিক মনে করে যে এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই। খুব রিসেন্ট আমার একজন পেশেন্ট বলল যে স্যার আমাদের ফ্যামিলিতে সবারই এরকম নাভি, সবার নাভি এরকম, বাট দিস ইজ হার্নিয়া। একটু জানতে চাই স্যার, এখন যে এই হার্নিয়া যখন ডায়াগনোসিস হয়ে যায় ক্লিনিক্যালি, তখন আসলে কি কি চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবল আছে? হ্যাঁ, ধন্যবাদ। হার্নিয়া আমরা একটু আগে কথা বলতেছিলাম যে হার্নিয়া মানেই হলো যে একটা ডিফেক্ট বা দুর্বলতা তৈরি হয়, যে কোথায় আমাদের যে দেহের যে আবরণ, এই আবরণের যে বিভিন্ন স্তর আছে, স্তরগুলোর মধ্যে। তো যেহেতু এখানে একটা ডিফেক্ট বা দুর্বলতা তৈরি হয়, এটার আসলে কোনো মেডিসিনের কোনো ট্রিটমেন্ট নাই। সো এটার জন্য শল্য চিকিৎসা বা সার্জারি লাগবে।
তো এখন কি ধরনের সার্জারি লাগবে এটা ডিপেন্ড করবে হলো যে এই হার্নিয়াটা কোথায়, এটা শরীরের কোন জায়গার হার্নিয়া, এইটা এখন কোন পর্যায়ে আছে, এটার ডিফেক্টটা কতটুকু বড় আছে, এবং হলো যে ওনার শারীরিক কন্ডিশনটা কি, যে উনি খুব বেশি স্থূলকায় কিনা, অবেসিটি যেটা, ওনার অনেক ধরনের কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস, তারপরে ওনার উচ্চ রক্তচাপ, ওনার হৃদরোগের সমস্যা, এইগুলার উপরে বেস করে তারপরে আমরা চিকিৎসাটা চিন্তা করি এবং উনি কোন ধরনের অ্যানেস্থেশিয়া নিতে পারবে, যে আমরা যে অপারেশন করার জন্য যে ধরনের অ্যানেস্থেশিয়া চাই, কোন ধরনের অ্যানেস্থেশিয়ার জন্য উনি ফিট, এটার উপর বেস করে তারপরে কিন্তু আমরা চিকিৎসাটা আমরা প্ল্যান করি। তবে যেটা হলো যে এখন হার্নিয়াটা যেহেতু শল্য চিকিৎসা বা সার্জারি, তবে এই চিকিৎসাতে আমরা এখন এই ডিফেক্টটা কাভার করার জন্য এবং এই ডিফেক্টটাকে আমরা রিপেয়ার করার পরে এটাকে শক্তিশালী রাখার জন্য আমরা মেশ বা নেট, বাংলায় আমরা বলি যে মশারির নয় দেখতে, মশারির মতো দেখতে জাল, এক ধরনের জাল ব্যবহার করি যেন এটাকে আরও বেশি ডিফেক্ট ক্লোজারটাকে আরও বেশি শক্তিশালী করে রাখে এবং মনে হয় যেন হার্নিয়া যেন পুনরায় আর যেন ফেরত না আসতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই, যখন ডেফিনেটিভ ট্রিটমেন্ট তো আমরা সার্জারি জানলাম, একটা পেশেন্ট যখন আসে তখন আসলে কি কি বেস লাইন ইনভেস্টিগেশন আমরা করে থাকি টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? না, হার্নিয়া ডায়াগনোসিস করার জন্য আপনার কোনো ধরনের পরীক্ষা সাধারণত প্রয়োজন হয় না। হার্নিয়াটা একজন চিকিৎসক ওনার চেম্বারে উনি শারীরিক পরীক্ষা করেই হার্নিয়ার ডায়াগনোসিসটা করতে পারেন। কিন্তু কখনো যদি কোথাও যদি কোনো ধরনের আপনার কনফিউশন তৈরি হয় এবং হার্নিয়া যদি খুব প্রাথমিক অবস্থায় থাকে, যেটা শারীরিক পরীক্ষা করে চিকিৎসক কিছুটা ডাউটের মধ্যে আছেন, তখন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং সেই পরীক্ষাগুলো হলো ইমেজিং। উনি আলট্রাসোনোগ্রাম করতে পারেন, কখনো আমরা সিটি স্ক্যান করি, কখনো আমরা এমআরআই করি। আর ডায়াগনোসিসের পাশাপাশি আপনার যেটা হলো ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য আমি কি ধরনের সার্জারি করব, ওই সার্জারির ব্যাপ্তি কতটুকু হবে, এইটা বোঝার জন্য আমরা অনেক সময় ইমেজিং করে থাকি। কমনলি আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই করে থাকি। কারণ হলো যে তখন আমাকে প্ল্যান করতে হয় যে ডিফেক্টের সাইজ কতটুক, হার্নিয়ার সাইজ কতটুক, এই হার্নিয়ার ভলিউম কতটুক, এবং ওই যার বডিতে, যেই পেশেন্টের বডিতে হার্নিয়া, তার মাংসপেশিগুলার অবস্থাগুলা কি, এবং সেইটার উপরে বেস করে আমরা সার্জারি করি। সো কথাটা ডায়াগনোসিস না, ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য আমাদেরকে এই ইমেজিংগুলো লাগে। আর এইটার পাশাপাশি যদি বলেন যে বাড়তি কি পরীক্ষা লাগে, আমরা অনেক সময় রোগীর অ্যানেস্থেশিয়া জন্য এবং রোগীর কোনো কোমরবিডিটি আছে কিনা, ডায়াবেটিসের সমস্যা আছে কিনা, ওনার থাইরয়েডের সমস্যা আছে কিনা, ওনার কিডনির ফাংশন ঠিক আছে কিনা, ওনার রক্তে পর্যাপ্ত হিমোগ্লোবিন আছে কিনা, ওনার বডিতে নিউট্রিশন ভালো আছে কিনা, ওনার অ্যালবুমিন ঠিক আছে কিনা, এইগুলো আমরা একটু দেখে নিতে চাই। আচ্ছা স্যার, একজন দর্শক একটু আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাদিম বলছি সাভার থেকে। জি বলুন, আমরা শুনছি। আমার আসলে কিছু সেভারাল একটু জানার আছে হার্নিয়ার বিষয়ে। আমি জানতে চাই হার্নিয়া চিকিৎসা কি মেডিসিনে সম্ভব হয় কিনা, মানে কিওর করা? জি না। সেকেন্ডলি হচ্ছে হার্নিয়া সার্জারিতে কোনো ইনফেকশন হতে পারে কিনা, আর হার্নিয়ার সার্জারি করলে পরবর্তীতে মানে এক্সারসাইজ বা ব্যায়াম সেটা করা যায় কিনা? অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনা করছি আপনার প্রশ্ন সম্পর্কে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং প্রশ্ন করার জন্য। আপনার প্রথম প্রশ্ন যে হার্নিয়ার কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিসিনের মাধ্যমে কোনো চিকিৎসা আছে কিনা, এটা আসলে নাই। মেডিসিন দিয়ে হার্নিয়া চিকিৎসা করা সম্ভব না, কারণ এটা হলো যে একটা বডির দেহের একটা ত্রুটি তৈরি হয় বা ডিফেক্ট তৈরি হয় বা দুর্বলতা তৈরি হয়, কাজে সেটা মেরামত করতে হয় এবং এই মেরামত করার জন্য সার্জারি প্রয়োজন হয়। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে হার্নিয়া সার্জারি পরবর্তীতে ইনফেকশন হয় কিনা।
হার্নিয়া সার্জারির পরবর্তী যদি আপনি বলেন যে কোনো অপারেশনের পরবর্তী ইনফেকশন হতে পারে, এটা যে কোনো সার্জারিতেই আপনার হতে পারে। হার্নিয়া সার্জারি এটার ব্যতিক্রম না। তবে যেটা হার্নিয়া সার্জারির ক্ষেত্রে আমরা সর্বান্তকরণে চাই যে কোনোভাবে যেন ইনফেকশন না হয়। কারণ হলো হার্নিয়া সার্জারিতে আমরা যে মেশ বা নেট ব্যবহার করি, সেই নেট যদি ইনফেকশন হয়ে যায় তাহলে অনেক জটিলতা তৈরি হয় এবং ওই নেটটা অধিকাংশ ক্ষেত্রেই বের করে দিতে হয়। কারণ হলো যে নেটের মধ্যে যদি ইনফেকশন ছড়ায় পড়ে তাহলে সেই ইনফেকশনটা সহজে ভালো হয় না। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরে আসি। আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম। স্যার, একটু জানতে চাই যদি হার্নিয়া সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? ধন্যবাদ আপনাকে। যাদের হার্নিয়া তৈরি হয় বা হার্নিয়ার অসুস্থতায় যারা ভোগেন তারা অনেক সময় এসে বলেন যে এটা তো আমার অনেক দিন ধরে আছে এবং এটার কারণে কোনো সমস্যা হয় না বা আমি কোনো ধরনের সমস্যা অনুভব করছি না। কিন্তু হার্নিয়াটা হলো একটা ফাঁদের মতো। আমরা বলি যে হার্নিয়া ইজ এ ট্র্যাপ। সো এখানে একটা ডিফেক্ট তৈরি হয় এবং এই ডিফেক্ট দিয়ে কি হয়, পেটের ভিতরে নাড়ি বুড়ি আসা যাওয়া, অনবরত আসা যাওয়া করছে, রোগী কোনো ডিসকমফোর্ট ফিল করছে না, অথবা এটার ব্যাপারে উনি খুব বেশি সচেতন না। বাট এই যে আসা যাওয়ার যে রাস্তায় কখনো ওই শরীরের ভিতরের যেই নাড়ি বুড়িগুলো আটকে যেতে পারে, সে তখনই হলো ফাঁদে ধরা পড়া। এবং যদি ওরকম ফাঁদে আটকে যায় তখন সত্যিকারের সমস্যাটা শুরু হয় এবং তখন এটা আমরা বলি যে দিস ইজ সার্জিক্যাল ইমার্জেন্সি। ওনাকে অতি দ্রুত হাসপাতালে নিতে হবে এবং ওনার সার্জারি করতে হবে। কারণ কি? কারণ হলো যেই অংশটুকু আটকে গেল ওই অংশটুকু রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে ওটা পচে যেতে পারে। আমরা বলি যে মেডিকেল টার্মে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। তো এইরকম যদি হওয়ার কোনো পসিবিলিটি তৈরি হয় তাহলে এটা রোগীর জীবনকে এন্ডেঞ্জার করতে পারে, তার জীবনের উপরে একটা আশঙ্কা তৈরি হয় এবং তাকে অনেকগুলা প্রসিডিউরের মধ্য দিয়ে যাইতে হয়। তো সেই জন্য হার্নিয়া যদি কারো থাকে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটার দ্রুত চিকিৎসা করে নেওয়া ভালো। আদারওয়াইজ এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আর আরেকটা যেটা হয় যে হার্নিয়া আপনার যত দিন যাবে হার্নিয়াগুলো বড় হতে থাকে, বিশেষ করে পেটের হার্নিয়া। আমরা বলি যে পেটের যে দেহের যে আবরণ, পেটের যে আবরণ, এই আবরণের হার্নিয়াগুলো যদি বড় হয় আপনি রোগী তো আপনার তার পেশাগত কোনো কার্যক্রম চালানো তো কঠিন হয়েই যায়। ইভেন স্বাভাবিক কার্যক্রম একটা মানুষের যে স্বাভাবিক যেই জীবনযাপন সেটা পর্যন্ত সে করতে পারে না। মানে একজন মানুষ ধরেন যে খেলাধুলা করবে, কোনো কায়িক পরিশ্রম করবে, সেটা পর্যন্ত তার জন্য কোনো ডিফিকাল্ট, কোনো ড্রাইভ করবে, কোনো রিক্সা, মোটরসাইকেল, সাইকেল চালাবে, সেইগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়। ইভেন তার একটা হাঁচি, কাশি, সর্দি এরকম হলো, সো লট অফ প্রবলেমস। অনেক সময় তার কনস্টিপেশনের সমস্যা তৈরি হয়, কারো কারো প্রস্রাবের সমস্যা তৈরি হয়। আর যদি বলেন ডিসফিগারমেন্ট, এটা তো বলাই বাহুল্য। কারণ কারো সামনে সে কখনোই কাপড়ের উপর দিয়ে অনেক সময় দেখা যায়, আর কাপড় যদি খুলে কোনো কারণে যদি তার কাপড় খুলতে হয় তাহলে দেখা যায় যে ডিসফিগারমেন্ট ইজ বিগ প্রবলেম। স্যার, আমরা আলোচনা করবো আরো বিস্তারিত হার্নিয়া সম্পর্কে। তার আগে একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমার নাম রুনা। আমার বাচ্চার বয়স 5 বছর। আমার বাচ্চার জোলাঙ্গের গিয়ে আমার সমস্যা মনে হয় আমার কাছে। যেমন আপনার জোলাঙ্গটা একটা ছোট একটা বড় হয়ে যায় গরম আসলেই, এটা কি হার্নিয়ার সমস্যা? ধন্যবাদ দর্শক। আপনি যেরকম বলেছেন যে একটু বড় হয়ে যায়, অন্ডকোষের একটা অংশ বড় হয়ে যায়, আবার এটা ছোট হয়ে যায়। তা আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা হার্নিয়া। আপনি আপনার নিকটস্থ কোনো হাসপাতালে একজন চিকিৎসককে দেখান এবং আরও যদি ভালো হয় যদি আপনি কোনো সার্জারি বিশেষজ্ঞকে যদি দেখান তাহলে উনি স্পষ্ট করেই আপনাকে বলে দিতে পারবে যে এটা হার্নিয়া কিনা। আপনার কথা শুনে হার্নিয়া মনে হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং প্রশ্নটি করার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা হার্নিয়া চিকিৎসা সম্পর্কে বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম। এখন স্যার একটু জানতে চাই যে হার্নিয়া পরবর্তী যে চিকিৎসাগুলো, এটা আসলে কোথায় নেওয়া উচিত এবং এক্ষেত্রে সার্জনের অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ধন্যবাদ। যেটা হলো যে হার্নিয়াটা আজকাল আমরা যেসব হার্নিয়া পাচ্ছি অনেকগুলোর মধ্যে হলো যে হার্নিয়া একবার অপারেশন হওয়ার পরে আবার হার্নিয়া কামব্যাক করেছে, এটার আমরা বলি রিকারেন্ট হার্নিয়া। তো রিকারেন্ট হার্নিয়া এরকম অপারেশন একবার, দুবার, তিনবার করেছে, এরকম হার্নিয়া আমরা পাচ্ছি, যে 5 বার 6 বার, সর্বোচ্চ আমি 6 বার হার্নিয়া হয়ে অপারেশন হয়েছে এরকমও পেয়েছি। তো এই যে আপনার হার্নিয়া অপারেশনের পরবর্তীতে আবার হার্নিয়া ফেরত আসে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। মানে আমি হার্নিয়া সার্জারি করার আগে এটা কনসিডার করতে হবে। তো কনসিডার করতে হবে, এটা ডিপেন্ড করে কিসের উপর? অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা ডিপেন্ড করে হলো যে রোগীর শারীরিক কন্ডিশনটা কীরকম, উনি খুব অবেস কিনা, ওনার অনেকগুলো ডায়াবেটিস অন্যান্য কোমরবিডিটি আছে কিনা, ওনার শরীরের মাংসপেশিগুলা অতিরিক্ত রকমের দুর্বল কিনা যে রিপেয়ার করার পরও কামব্যাক করতে পারে, উনি ধারাবাহিক স্মোকার কিনা। এরপরে আসেন যে কিছু আছে যে আপনার হলো সার্জনের স্কিল, যে সার্জন কতটা এক্সপিরিয়েন্স এবং উনি কী ধরনের প্রসিডিউর করেছেন, কী ধরনের প্রসিডিউর সিলেক্ট করেছেন। কারণ হার্নিয়া অপারেশনটা আপনি বিভিন্ন উপায়ে করা যায়। ধরুন এখানে মাছরাঙ্গা টেলিভিশনের চ্যানেলে আসার জন্য আমরা বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন ওয়েতে যেরকম এখানে আসতে পারি ডেস্টিনেশন, সো হার্নিয়া সার্জারি বিভিন্নভাবে করা যায়। তো আমি কোন প্রসিডিউরটা আমি সিলেক্ট করলাম, আরেকটা হলো যে আমি কি ধরনের ফ্যাসিলিটিস আমি নিলাম, আমি কি ধরনের মেশ ব্যবহার করলাম। আর আরেকটা খুব ভাইটাল হলো যে আমি হার্নিয়ার পরবর্তী কোনো ইনফেকশন যদি হয় তাহলে হার্নিয়া অপারেশন শেষ, মেস। সো হার্নিয়া অপারেশনে আমরা সর্বান্তকরণ আমাদের চেষ্টা থাকে যেন হার্নিয়া অপারেশনের পরবর্তীতে কোনো ইনফেকশন যেন না হয়। যদি মেশ বা নেট যেটা ইনফেকশন হয়ে যায় তাহলে এই অপারেশনটা আলটিমেটলি পোস্টপন্ড হয়ে যায়। তো সেই জন্য কোথায় করতে হবে? অবশ্যই সিলেকশন করতে হবে যে অবশ্যই আপনি যেখানে করাবেন, যে হসপিটালে করাবেন, যে সার্জন করাবেন তার সম্পর্কে একটু জানা থাকলে ভালো, যে ওনাকে দিয়ে এবং অবশ্যই ওনার সাথে কথা বলে নেওয়া যে কী ধরনের প্রসিডিউর করবে। এই প্রসিডিউর যেমন অনেক সময় আমরা নিজেরই পেশেন্টকে বলি যে আপনার হার্নিয়াটা এখন যে পর্যায়ে আছে, সো এই হার্নিয়া অপারেশন করার পরেও দেয়ার ইজ চান্স যে হার্নিয়াটা কামব্যাক করতে পারে। সো এটা পেশেন্টকে আমরা অনেক সময় বলি যে কিছু পার্সেন্টেজ, হ্যাঁ আপনার হয়তো ধরেন যে আমরা বললাম যে কিছু কিছু ক্ষেত্রে এই হার্নিয়াটা কামব্যাক করতে পারে। সো এটাও শেয়ার করা উচিত, অনেস্টলি শেয়ার করা উচিত যেন পেশেন্ট অ্যাটলিস্ট, কারণ সবাই তো অনেক একটা হোপ নিয়ে আসে, অনেক টাকা পয়সা খরচ হয়, তো সেটার কারণে তার এটা জানা উচিত। বাট আমরা চেষ্টা করি সবসময় করার জন্য, ভালোভাবে করার জন্য। বাট আমি মনে করি যে পেশেন্টের সাথে এটা যিনি অপারেশন করবেন তার শেয়ারও করা উচিত। জি স্যার। স্যার একটু জানতে চাই যে কনভেনশনাল যে হার্নিয়া সার্জারি বা ওপেন হার্নিয়াস যে সার্জারি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? দেখেন হার্নিয়া সার্জারিটা আমরা বলি যে হার্নিয়া সার্জারির যে এইটা আমরা বলি না যে সব কিছু যে পৃথিবী তার উন্নতির একটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, তো আমরা বলি যে স্টিল হার্নিয়া সার্জারি মনে হয় তার সর্বোচ্চ একদম মানে পিকে পৌঁছাইছে কিনা এটা আমরা স্টিল ডাউট। কারণ হার্নিয়া সার্জারিটা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে থেকে 40 বছর আগে যার হার্নিয়া অপারেশন হয়েছে তাকে যেই পদ্ধতিতে অপারেশন করা হয়েছে সেই পদ্ধতি এখন অ্যাবসোলুট আমরা ওইভাবে আমরা এখন কাজ করি না। 20 ইয়ার্স ব্যাকে যার অপারেশন করা হয়েছে সেই পদ্ধতির অনেক মডিফিকেশন হয়েছে। 10 ইয়ার্স ব্যাকে যেভাবে করা হয়েছে সেটার আরও মডিফিকেশন হয়েছে। সো হার্নিয়া সার্জারি ইজ ইভলভিং, চেঞ্জিং। তো আমরা কি করছি, আমরা পারফরমেন্স পিকের দিকে যাওয়ার চেষ্টা করছি।
তো আপনি ধরেন যে একসময় আমরা ওপেন সার্জারি, ওপেন হার্নিয়া মানে কেটে অপারেশন করাটা যেই পদ্ধতি, সেইখানেও আমরা অনেক মডিফিকেশন নিয়ে আসছি। আবার ওপেন হার্নিয়া বাদ দিয়ে এখন আমাদের কি হয়েছে যে আমরা অনেক ব্যস্ত, আমাদের লাইফ অনেক বিজি, আমরা অল্প সময়ে অনেক কাজ করতে চাই। তো আমরা এখন কিন্তু আমরা এই কাটা ছেঁড়ার অপারেশন থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরাও চাই না, আমাদের পেশেন্টরাও চায় না, এবং আপনার কস্ট অনেক বেশি। আগে বলা হতো যে হাইটেক সার্জারি করলে কস্ট শুধু বাড়বে না, এখনও আপনি যদি বলেন যে হসপিটালগুলো যে ধরনের ইকুইপড এবং তাদের যেই খরচ, আপনি যদি হসপিটাল স্টে যদি আপনার বেশি হয় তাহলে আপনি খরচ কিন্তু আপনার অনেক বেশি হয়ে যাবে। তো যেই কারণে এখন হচ্ছে যে মিনিমাল ইনভেসিভ সার্জারির যুগ। তো এই মিনিমাল ইনভেসিভ সার্জারি এখন আমরা ল্যাপারোস্কোপিক ওয়েতে হার্নিয়া করছি। ইভেন উন্নত দেশগুলোতে এখন রোবোটিক সার্জারি করছে। সো হার্নিয়া সার্জারিগুলো রোবটের মাধ্যমে হচ্ছে। তো ডেফিনেটলি ল্যাপারোস্কোপিক সার্জারি আপনাকে অনেকগুলা কমফোর্ট দিচ্ছে। কমফোর্ট ইন এ সেন্স আপনার হসপিটাল স্টে কমে যাচ্ছে, আপনার পেইন কম হচ্ছে, আপনার ব্লাডলেস সার্জারি হচ্ছে, আপনি ধরেন যে এই পেশেন্ট খুব দ্রুত কাজে ফেরত যায়, তার স্বাভাবিক রেগুলার অ্যাক্টিভিটিসে ফেরত যেতে পারছে। বাট অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনার জীবাণুমুক্ত কোনো ধরনের ইনফেকশন যেন না হয়, স্টেরিলিটি যেন পারফেক্ট থাকে, এবং অ্যাট দ্য সেম টাইম স্কিল যেন থাকে। জি স্যার। স্যার একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কুষ্টিয়া থেকে বলছি। জি শুনছি, আপনি বলুন। আমার শ্বশুরের ওই হার্নিয়াতে আর কি নাভি গুড়া দিয়ে পুষ পড়তেছে, যে এখন উনি এটাতে করতে চাচ্ছে না, তাই এখানে করণীয় আমার। হার্নিয়া অপারেশন হওয়ার পরে পুঁজ পড়তেছে না অপারেশন হয়নি? অপারেশন উনি করতে যাচ্ছে না স্যার। আচ্ছা, অপারেশন করতে যায়, উনি অপারেশনে ভয় পাচ্ছে। আচ্ছা, উনি অপারেশন করতেই যাচ্ছে না। এখন উনি তো মানে এটা নিয়ে বাসার সবাই চিন্তিত আর কি। না অবশ্যই, যেহেতু পুঁজ হয়ে গেছে, শরীরের কোথাও যদি পুঁজ হয় ওই পুঁজটা বের করতে হবে প্রথম কথা। এই মুহূর্তে হার্নিয়া অপারেশনের চেয়ে যেটা জরুরি যে পুঁজ কেন হলো এবং পুঁজটা কোথা থেকে আসতেছে, এইটা আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। কারণ পুঁজ যদি জমা থাকে শরীরের ভিতরে তাহলে এটা ওনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। অবশ্যই ওনাকে একজন সার্জারি বিশেষজ্ঞর, আপনার নিকটস্থ যিনি আছেন, কুষ্টিয়াতে অনেক ভালো হাসপাতাল আছে, আমাদের অনেক ভালো ভালো সার্জন আছে, আপনি যদি ওনাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনি উপযুক্ত এবং চিকিৎসা পাবেন। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার একজন দর্শক একটু কানেক্ট হতে যাচ্ছেন। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। জি, আমি কবির জুলাইপাড় থেকে বলছি। জি শুনছি আমরা। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার বাইলেটারাল ইনগুইনাল হার্নিয়া 2023 সালে হয়েছে। তো এটা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে হয়েছে। যেটা হয়েছে, এটা হওয়ার পরেই আমি শরীরে অনেক দুর্বল লাগে, এবং যেটা হয় যে আমি প্রায় ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠছি রাতে দিনে। এবং যেটা হচ্ছে যে আমার মানে শরীরের যে আমি রক্ত পরীক্ষা বা অন্যান্য যেসব টেস্ট পরবর্তীতে করেছি সবই ঠিক আছে, কিন্তু আমার শরীর অনেক দুর্বল লাগে। মানে আমার মনে হয় যে কোনো সময় আমি ট্রমাতে পড়ে যাই, অজ্ঞান হয়ে যায়, এরকম একটা ভাব লাগে। এটা অপারেশন পরবর্তী আগেও অল্প ছিল, কিন্তু তারপরে বেড়েছে। এটা একটু আমি স্যারের কাছে জানতে চাই যে এটা আমার করণীয় বা আমার কি করা যায়। দর্শক একটু আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে 2023 সালে ওনার বাইল্যাটারাল ইনগুইনাল হার্নিয়া অপারেশন হয়েছে। এর পরবর্তী থেকে উনি কিছুটা ফিজিক্যাল উইকনেস, ইনসমনিয়া এবং অ্যাংজাইটিতে ভুগছেন। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? ধন্যবাদ দর্শক। তো হার্নিয়া অপারেশনের পরে আপনার এইরকম ধরেন যে একটা দুর্বলতা, যদি কোনো শারীরিক দুর্বলতা বলতে আপনি যদি বুঝে থাকেন যে শারীরিক দুর্বলতা, আপনার উইকনেস যদি থাকে, এটা আমার মনে হয় যে হার্নিয়া অপারেশনের সাথে খুব বেশি সম্পর্কিত না। কারণ হলো যে হার্নিয়া অপারেশনের পরই কিন্তু আপনি স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসতে পারেন। সো এরকম যদি হয় যে আপনি হার্নিয়া নিয়ে অতিরিক্ত কনসার্ন এবং আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না, আমি সেই ক্ষেত্রে এটা আপনার কোনো একটা মানসিক একটা দুশ্চিন্তা তৈরি করে থাকে। সেটা আমার মনে হয় যে আপনি যে সার্জনকে দিয়ে অপারেশন করেছেন ওনার সাথে যদি একবার কথা বলেন, আমার মনে হয় যে উনি খুব ভালো করে, যদি হার্নিয়া যদি আপনার কামব্যাক না করে
তাহলে তো আপনার ওইটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আপনি স্বাভাবিক জীবনযাপন আপনি করতে পারেন। আর আদারওয়াইজ অন্য কোনো ধরনের ধরেন যে আপনার কোনো কিছু দুশ্চিন্তা বা অন্য কিছু যদি থাকে তাহলে সেটা একটা কারণ হতে পারে। আর আপনি যদি স্বাভাবিক পুষ্টিকর খাবার খান তাহলে শারীরিক দুর্বলতাও তো কেটে যাওয়ার কথা। ঠিক আমরা হার্নিয়া অপারেশনের সাথে আপনার সেই শারীরিক দুর্বলতাটাকে রিলেট করতে পারছি না। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার আমরা একটু আলোচনায় ফিরে আসি। স্যার আমি একটু জানতে চাই স্যার আপনার কাছে যে হার্নিয়া সার্জারিতে আমরা আসলে লোকাল অ্যানাস্থেশিয়া অথবা জেনারেল অ্যানাস্থেশিয়া কোনটা প্রেফার করে থাকি কোন ক্ষেত্রে? হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে যে আমরা কী ধরনের সার্জারি করব, কী ধরনের প্রসিডিওর করব। আমরা যদি কারো অ্যানেস্থেশিয়া নেওয়ার মতো অবস্থা না থাকে তাহলে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অনেক সময় অপারেশন করতে পারি। আর কমনলি যেগুলো আমরা ওপেন হার্নিয়া, বিশেষ করে যে আপনার যদি শরীরে নাভির নিচের অংশের যে হার্নিয়াগুলা সেইগুলো আপনি যদি কেটে অপারেশন করেন তাহলে আপনি স্পাইনাল অ্যানেস্থেশিয়া আমরা বলি, যে আমাদের যে মেরুদণ্ডের পিছন দিকে একটা ইঞ্জেকশন দিয়ে শরীরের নিচের অংশটা অবশ করে নেওয়া হয়, তো করে আমরা অপারেশন করতে পারি। কিন্তু আমরা যেগুলো ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার করি এইগুলোতে আমরা সাধারণত ফুল অ্যানেস্থেশিয়াটা প্রেফার করি। জি স্যার একটু জানতে চাই যখন একটা হার্নিয়া সার্জারি হয় তখন আসলে মিনিমাম কতদিন হসপিটাল স্টে করা লাগে একটা পেশেন্টের? ইউজুয়ালি কিন্তু আপনার ডে কেয়ার হিসাবে ওদেরকে হার্নিয়া অপারেশন করা যায়। আপনি সকালে অপারেশন করে আপনি বিকালে চলে যেতে পারেন। সো হার্নিয়া অপারেশনের জন্য আপনি সব ধরনের হার্নিয়া অপারেশনের জন্য হাসপাতালে লম্বা সময় থাকার কোনো দরকার নেই। তবে আপনি যেগুলা আমরা বলি যে পেটের যে হার্নিয়াগুলো আমরা বলি যে এইগুলারে বলি যে আমরা অ্যাবডোমিনাল ওয়াল রিকনস্ট্রাকশন, যে পেটের যে আবরণ এইগুলা যদি ডিফেক্টিভ থাকে এইগুলো অনেক মেজর প্রসিডিউর, এইগুলাতে হাসপাতালে আপনাকে একটু লম্বা সময় থাকা লাগতে পারে। আচ্ছা স্যার একটু জানতে চাই যখন একটা হার্নিয়া সার্জারি হয় তো যে কোনো একটা পেশেন্ট নর্মাল লাইফে ব্যাক করতে কীরকম সময় লাগে অথবা হিলিং প্রসেস যদি জিজ্ঞাসা করি? হিলিং প্রসেস তো আপনার যেটা হলো যে হার্নিয়া অপারেশনের পরে ওন্ড হিলিং আপনি খুব দ্রুতই আপনার খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। 7 ডেজের মধ্যে কিন্তু আমরা কোনো ব্যান্ডেজ সব কিছু রিমুভ করে দিই, ঠিক আছে। আর যদি বলেন যে স্বাভাবিক অ্যাক্টিভিটিসে, তো স্বাভাবিক অ্যাক্টিভিটিসটা আমরা জাস্ট এসকালেটরের মতো যে স্টেপ বাই স্টেপ উনি একটু একটু করে অ্যাক্টিভিটিসে যাবে এবং সেটা যেতে হয়তো 2-3 সপ্তাহ সময় লাগে, কিন্তু 2-3 সপ্তাহের মধ্যে উনি সমস্ত অ্যাক্টিভিটিস করতে পারবে, কিন্তু স্টেপ বাই স্টেপ উনি সেটা বাড়াবে। স্যার একটু জানতে চাই আপনার কাছে যে পোস্ট অপারেটিভ কী কী কমপ্লিকেশন হতে পারে হার্নিয়া সার্জারির পরে? ভালো কথা বলেছেন। হার্নিয়া সার্জারির পরে কমপ্লিকেশনসের মধ্যে সবচেয়ে যেটা মানে ভয় যেটা সেটা হলো ইনফেকশন হয় কিনা একটা, আর সেকেন্ড হলো যে আপনার হার্নিয়া কামব্যাক করতে পারে, যে রিকারেন্স, যে হার্নিয়া আবার ফেরত আসে কিনা, আর থার্ড আরেকটা হলো যে কারো কারো দেখা যায় যে কিছু পেইনের কমপ্লেন থেকে যায়। হার্নিয়া অপারেশনের পরবর্তীও কিছু পেইনের কমপ্লেন কারো কারো ক্ষেত্রে থাকে। স্যার আপনি যে রিকারেন্ট হার্নিয়ার কথা বলছিলেন এটা প্রতিরোধ করার কি কোনো মানে প্রিরিকুইজিট বা মেজারমেন্ট আছে কিনা? ধন্যবাদ, ভালো কথা বলেছেন। যে এটা হলো যে হার্নিয়া অপারেশনের পরেও কিন্তু কিছু যত্ন নিতে হবে। হার্নিয়া প্রিভেনশনের জন্য যেরকম যে হার্নিয়া অপারেশন, একটা হলো যে আপনি যদি ওজন ওয়েট গেইন করতে থাকেন, ওজন বাড়তে থাকে, আপনি যদি দেখা যায় যে এমন সব পরিশ্রমের কাজ করেন যেগুলোতে আপনার পেটের প্রেশার অনেক বেশি, আপনি অনেকে আজকাল তো ধরেন যে আমরা শখ করেও জিম করি, যে আমরা 6 প্যাকস বডি তৈরি করার জন্য জিম করি এবং আনডিউ ওয়েট লিফটিং করি, অনেক ওয়েট লিফটিং করি, এবং এই ওয়েট লিফটিংটাও কিন্তু পারফেক্ট ওয়েতে করা উচিত। যে আপনি কোথায় প্রেশার দিচ্ছেন, আপনি কি আপনার লেগ মাসলকে ব্যবহার করতেছেন নাকি পেটের মাসলকে ব্যবহার করতেছেন, এবং এটা যদি পারফেক্ট ওয়েতে না হয় তাহলে সেটা একটা কারণ হতে পারে। তারপরে যারা স্মোকার, যদি আপনি স্মোকিং করেন, বলছে স্মোকিং কি ক্ষতি করে, বলছে যে ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়। এটা একদম আমাদের এখন হলো যে কি সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে, ছবি দেওয়া থাকে, কিন্তু ধূমপান আরেকটা ক্ষতি করে হার্নিয়া পেশেন্টদের। কি ক্ষতি করে বলছে যে যারা ধূমপায়ী তাদের যে আমাদের যে বডির যে তন্তু বা ফাইবারগুলা যেগুলা থাকে
এই ফাইবারগুলোকে ডিফেক্টিভ করে দেয় এবং উইক করে দেয়। কাজেই যারা ধূমপায়ী তাদের হার্নিয়া হওয়ার বিষয়। আর আরও একটা বিষয় হলো যে আপনার যত বয়স বাড়তে থাকে, এইজিং প্রসেস, এইজিংয়ের সাথে কি হয়, আপনি ধরেন যে অনেকেরই প্রোস্টেটের সমস্যা তৈরি হয়। প্রস্রাব করতে হলে তাকে অতিরিক্ত প্রেশার দিতে হয়, প্রস্রাব ক্লিয়ার করতে পারে না। তারপরে কনস্টিপেশনের সমস্যা তৈরি হয় এবং অনেকেরই কাশি থাকে, দীর্ঘমেয়াদী কাশি থাকে, হাঁচি কাশি, হ্যাঁ, দীর্ঘমেয়াদী কাশি থাকে। তাইলে এইগুলা সবগুলোর ক্ষেত্রেই আপনাকে মিজান নিতে হবে। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আসার জন্য এবং হার্নিয়া বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে এবং মাছরাঙ্গার দর্শকদেরকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। স্যার, একটু যদি ছোট করে হার্নিয়া সচেতনতা সম্পর্কে একটু বলেন। ধন্যবাদ। সো হার্নিয়া, স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাহলে স্যার আমরা এখানেই শেষ করছি। দর্শক দেখছিলেন মাছরাঙ্গা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি হার্নিয়া সার্জারি এবং সার্জারি পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশনে। এছাড়াও পরবর্তীতে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.youtube.com/মাছরাঙ্গা টেলিভিশন প্রোগ্রামে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙ্গার সঙ্গেই থাকুন। দর্শক দেখছিলেন মাছরাঙ্গা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি হার্নিয়া সার্জারি এবং সার্জারি পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙ্গা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙ্গার সঙ্গেই থাকুন।